টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, কারণ ইমিগ্রেশনে আমরা এখন বা ইদানিংকালে দেখতে পাচ্ছি আরও কঠোর এবং কঠিন অবস্থা হচ্ছে। আইএসের তৎপরতাও যেন বেড়ে গেছে। একটু আগে আমরা আমাদের এখানকার কমিউনিটির আমাদের একজন অ্যাটর্নির একটি পোস্টে দেখলাম যে জ্যাকসন হাইট থেকে একজনকে আইস ধরে নিয়ে গিয়েছে। আরেকটি সংবাদে দেখলাম বাংলাদেশকে অর্থাৎ আমেরিকা থেকে আজকেই মানে আমাদের আজকে বাংলাদেশে গতকাল 30 তারিখে ওখানে 23 জনকে ডিপোর্ট করে পাঠিয়ে দিয়েছে। সুতরাং আমরা বুঝতে পারছি যে এই ইমিগ্রেশনের ব্যাপারে এখন এই বর্তমান প্রশাসন ট্রাম্প প্রশাসন আরও কঠোর এবং কঠিন হচ্ছে। সম্ভবত সামনে মিড টার্ম ইলেকশন, সে কারণেই এগুলো তো তার ভোটারদেরকে দেখাতে হবে, এরকম হতে পারে আমরা মনে করছি। তো সে কারণে আজকে আমরা ইমিগ্রেশনের যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে যে সাম্প্রতিক সময়ে যে মার্কিন নাগরিকত্ব বাতিল এবং গ্রিন কার্ড প্রত্যাহার নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তো সে কারণে আজকে গ্রিন কার্ড থেকে নাগরিকত্ব কোন ভুলের কারণে আপনি হারাতে পারেন সব কিছু, এটি আমাদের আজকের মূল আলোচনার বিষয়। তার সাথে যদি হাতে সময় থাকে তাহলে আমরা অনেকেই আমেরিকার বাইরে যেতে চাচ্ছি বা আসতে চাই, সেক্ষেত্রে আমেরিকার বাইরে তথা বিদেশ ভ্রমণে গ্রিন কার্ডধারীদের কি কি করণীয় থাকতে পারে নিরাপদ ভ্রমণের জন্য, সে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এই দুটো বিষয় অথবা ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো বিষয়ের উপর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় আইন বিশেষজ্ঞ বা প্রিয় মাস্টার অফ ল জনাব মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অব ল এবং কমিউনিটি লিডার জনাব মোহাম্মদ এন মজুমদার, আপনাকে স্বাগত। অসংখ্য ধন্যবাদ অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায় উপস্থাপন করার জন্য রানা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অনুমতি থাকলে শুরু করতে পারি? হ্যাঁ, আমরা নিশ্চয়ই শুরু করব। যে আমরা প্রথমেই জানতে চাইবো, আমি সামান্য একটু হিন্টস দিয়েছি যে খারাপ যে দুটো খবর সেটি আমাদের আজকের আলোচনার বিষয় নেই, এটি আমাদের কমিউনিটিকে একটু অবহিত করার জন্য আমরা বলেছি যে 23 জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছে এবং একটু আগে জ্যাকসন হাইট থেকে একজনকে আইস ধরে নিয়ে গেছে। এগুলো একটু বিক্ষিপ্ত হয়তো ঘটনা হতে পারে, কিন্তু আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে যে গ্রিন কার্ড থেকে নাগরিকত্ব যে কোন ভুলের কারণে আমরা সব কিছু হারিয়ে ফেলতে পারি, অর্থাৎ আমাদের এগুলো সিটিজেনশিপ। অর্থাৎ সাম্প্রতিক সময় আমরা দেখছি মার্কিন নাগরিকত্ব বাতিল এবং গ্রিন কার্ড প্রত্যাহার নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তো আপনার কাছে প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই যে কোন ধরনের তথ্য গোপন করলে বা প্রতারণা করলে বা অপরাধ করলে একজন ব্যক্তির নাগরিকত্ব বা গ্রিন কার্ড হারানোর কারণ হতে পারে, যদি আপনি একটু ব্যাখ্যা করেন জনাব মোহাম্মদ এন মজুমদার। থ্যাংক ইউ রানা ভাই। বলে এইভাবে যুক্তরাষ্ট্রের ইউএসসিআইএস এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যাদের গ্রিন কার্ড আছে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে, তাদের অনেকের গ্রিন কার্ড রিভোকেশন করার জন্য প্রসিডিং শুরু হয়েছে। ইভেন কি ডিন্যাশনালাইজেশন অর্থাৎ সিটিজেনশিপ বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। অ্যাটলিস্ট এই বছর 86 পিপলকে প্রসিকিউট করা হয়েছে গ্রিন কার্ড বাতিল সিটিজেনশিপ বাতিল করার জন্য। তার মধ্যে সরকার সফল হয়েছে 19 জনকে সিটিজেনশিপ বাতিল করতে। তো এরই ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠান, আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেকে অ্যারেস্ট করছে, কাউকে বিতরণ করতেছে, অনেকে প্রসিডিং এ আছে, বাট মোস্ট ইম্পর্টেন্টলি যারা অলরেডি গ্রিন কার্ড আছে, অলরেডি সিটিজেনশিপ আছেন, তারা কিভাবে সেটা ধরে রাখতে পারেন সে বিষয়ে আলোকপাত করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। সর্বপ্রথমে গ্রিন কার্ডের কথাই বলি। যেমনটি রানা ভাই বলছিলেন, যেমন ধরুন ম্যাটেরিয়াল মিসরিপ্রেজেন্টেশন, অর্থাৎ কোনো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে যারা গ্রিন কার্ড পেয়েছেন। তথ্যটা হচ্ছে এমন, যেমন ধরুন আপনি
এক বয়সের মানুষ অন্য বয়সের জন্ম তারিখ সিরিয়াস ভুল দিয়ে বা মিথ্যা তথ্য দিয়ে গ্রিন কার্ড পেয়েছেন, অথবা আপনি আরেকটা বিয়ে করেছেন, সেই বিয়ের কথা গোপন রেখে নতুন বিবাহিত হিসাবে আপনি গ্রিন কার্ড পেয়েছেন, অথবা অ্যাসাইলাম কেস অ্যাসাইলাম উইন করেছে, সেখানে সাবসিকুয়েন্টলি বা পরবর্তী দেখা গেল যে সমস্ত তথ্য উপাত্ত দিয়ে আপনি অ্যাসাইলাম ফাইল করেছে এটা ছিল সম্পূর্ণ ভুয়া, মিথ্যা বা বানোয়ার। সেই ক্ষেত্রে গভর্নমেন্টের নিকট যদি এনাফ এভিডেন্স থাকে, দে ক্যান স্টার্ট এ প্রসিডিং, সেই প্রসিডিংকে বলা হয় রিভোকেশন প্রসেস, আপনার গ্রিন কার্ড ছিনিয়ে নেওয়ার জন্য। এখানে আবার একটুখানি বলে রাখি, যখন আপনাকে এনটিএ দেওয়া হয় বা গ্রিন কার্ড রিভোকেশন করার জন্য ডাকা হবে ফেডারেল কোর্টে, সেক্ষেত্রে যদি আপনার গ্রিন কার্ড বাতিলও হয়, সেখানে কিন্তু আবার 5 year রুল, 10 year রুল, ক্যান্সেলেশন অফ রিমুভাল, অন্যান্য রিমেডিও থাকতে পারে। সুতরাং অল দ্যাট ইজ এ ফিয়ার, যত গজে তত বসে না। বাট এরপরেও অনেক, যেমন একটু আগে বলছিলাম, ডিন্যাশনালাইজেশন 86 কেস ছিল, সেখানে মাত্র 19 জনকে তারা প্রসিকিউট করতে সক্ষম হয়েছে বা এগুলোকে পারে নাই। এবং গ্রিন কার্ডের বিষয়টা ওই রকম। তো গ্রিন কার্ড যারা নিবেন, কনসুলেট প্রসেসিং এর মাধ্যমে বাংলাদেশ থেকে যারা বা বহির্বিশ্ব থেকে গ্রিন কার্ড নিয়ে আসবেন, তারা যে অ্যাপ্লিকেশন ফিল আপ করে, সেই অ্যাপ্লিকেশনকে বলা হয় DS-260। ওই DS-260-কে সংক্ষেপে বাংলায় বলতে পারেন গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন। তো ওই অ্যাপ্লিকেশনে যে তথ্যগুলো দিচ্ছেন, সেই তথ্যসমূহ যেন I-130-তে দেওয়া তথ্যের সাথে সাংঘর্ষিক না হয়। যেমন I-130, অর্থাৎ আপনি I-130 আপনার জন্য যে ফাইল করেছিল, উনি কতিপয় তথ্য দিয়েছেন। অনেক সময় দেখা যায় ভাই বোনের অ্যাপ্লিকেশন, পরের ক্ষেত্রে ছেলে মেয়েদের অ্যাপ্লিকেশনে অনেক আগে অ্যাপ্লাই করছিলেন, যে সমস্ত তথ্য দিয়ে অ্যাপ্রুভ হয়েছে, ওই অ্যাপ্লিকেশন আপনি রাখেন নাই, আপনার লয়ার ছিল না, অথবা লয়ার যদি থেকেও থাকে, ল ফার্ম বন্ধ হয়েছে, মারা গেছে, আপনি কিন্তু আপনার কাছে নিজস্ব কোনো ফাইল নাই। এর পরবর্তীতে দেখা গেল আপনি কুইন্সি বা ব্রঙ্কসে দেখানো এক জায়গায় গিয়া কতগুলা বললেন যে এখন তো কনসুলার প্রসেসিং আসি যাবে, আপনি এই ফর্মগুলো ফিল আপ করে দেন। বাট ওই ফর্মগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই ফর্মগুলো যদি ভুল তথ্য থাকে, অনেক ক্ষেত্রে ভিসাই হয় না, এবং ভিসা যদি হয়ে যায়, গ্রিন কার্ড পেয়েও যান, এখন পরবর্তী যদি তারা ফাইন্ড আউট করে, কিভাবে ফাইন্ড আউট করবে সেটা বলি। পরবর্তী আপনি ডিএমপিতে লাইসেন্সের জন্য গেছেন, সে তথ্য আরেকটু বেশ কম হয়। আবার দেখা গেল গ্রিন কার্ড পরে সিটিজেনশিপ অ্যাপ্লাই করছেন, সেখানে আরেক রকমের তথ্য দিচ্ছেন। তো যখনই সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করা হয়, তখন এফবিআই এর রিপোর্ট চাওয়া হয়। এফবিআই রিপোর্টে যখন সাংঘর্ষিক তথ্য, অর্থাৎ আগেকার দেওয়া তথ্যের সাথে বর্তমান তথ্যের মিল নাই, দেখা এটাকে বলে মিস রিপ্রেজেন্টেশন। অর্থাৎ এক ব্যক্তি হিসাবে আপনার নিজেকে প্রেজেন্ট করেছিলেন গভর্নমেন্টের নিচে, আজকে সেম লোকেই 85 বা 80% মিল আছে, কিন্তু কিছু কিছু গড় মিল আছে, যে গড় মিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে আপনাকে তারা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন যখন করেন, সেই সিটিজেনশিপ বাতিল করতে পারে, এবং তারা যদি আরো সিরিয়াস হয়, আরো, তখন সেক্ষেত্রে তারা গ্রিন কার্ড রিকল করার জন্য আপনাকে ফেডারেল কোর্টে ডাকে। তো দেখুন, এই যে হেডসআপ আমরা TVN24 এর মাধ্যমে দিয়ে শিক্ষণীয়মূলক আমরা তথ্যগুলো দিয়ে থাকি, যাতে করে মানুষ আগে ভাগে সে নিয়ে প্রস্তুতি গ্রহণ করতে পারে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি, বর্তমানে যারা গ্রিন কার্ডধারী এবং যারা সিটিজেন, এদেরই একটি অংশ ফেরার পথে বিভিন্নভাবে ডিটেইন হচ্ছে, ইন্টারোগেশনের সম্মুখীন হচ্ছে। যেমন পোর্ট অফ এন্ট্রিতে যখন ইমিগ্রেশন অফিসার দেখে যে স্ক্রিনে বেশি উঠেছে আপনার কোনো রকমের রেড ফ্ল্যাগ আছে, রেড ফ্ল্যাগ মিনস আপনার সাংঘর্ষিক কোনো তথ্য দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে ফাঁসের রুমে নিয়ে ইন্টারোগেট করতে পারে, কথা জিজ্ঞাসাবাদ করতে হবে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা যদি মনে করে, যারা ফিল করে যে প্রবলেম হিয়ার, তাহলে আপনাকে এখানে ডিপেন্ড করতে পারে, অথবা আপনাকে এন্ট্রি অর্থাৎ নোটিশ টু অ্যাপিয়ার করে কোর্টে যাওয়ার জন্য বলে সেখান থেকে বিদায় করতে পারে। তো এই জন্য যাদের এই ধরনের গ্রিন কার্ড পাওয়ার সময় যদি আপনি মনে করেন যে আপনি এখানে আসছিলেন এক নামে, আরেক নামে বিয়ে করছেন, আরেক নামে স্কুলে গিয়েছেন, এবং সর্বোপরি আপনি ডিবির মাধ্যমে হয়তো এখানে গ্রিন কার্ডও পাইছেন, তো এই ধরনের সমস্যা যদি আপনার থেকে থাকে, তো আপনি এটা আপনি নিজে আগেভাগেই সে ব্যাপারে পদক্ষেপ নেবেন। এটা আমরা চিহ্নিত করতে পারবো না। যারা আমাদের তথ্য দেখছেন, মিডিয়াতে প্রচুর কথা আসছে, মূল কথা হচ্ছে, বাস্তব কথা হচ্ছে, সবাইকে ক্রস দি বোর্ড, অর্থাৎ সবাই ভয় পাওয়ার কিছুই না। এটা ভয় পাবে শুধুমাত্র তারাই, তারা মিথ্যা, ভুয়া, বানোয়াট এবং সাংঘর্ষিক তথ্যের মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছেন এবং পরবর্তীতে সিটিজেনশিপও পেয়েছেন। কারণ জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, ডেমোক্রেটিক পার্টি এবং ওবামা যখন প্রেসিডেন্ট ছিলেন, সিটিজেনশিপ প্রক্রিয়া অনেকটা তারা শিথিল করেছিল, তারা এনকারেজ করেছিল যাতে বহু মানুষ, প্রচুর মানুষ সিটিজেন হয়। ইভেন কি
পার্কে দাঁড়িয়ে শনিবারে রোববারেও তাদেরকে সিটিজেনশিপ ওট দেওয়া হতো, যাতে এনাফ লোক, এত বেশি লোক সিটিজেনশিপ দেওয়া হচ্ছিল, তাদেরকে জায়গা দেওয়া সম্ভব হচ্ছিল না, বিভিন্ন হল সংকুলন হচ্ছিল না, ইভেন কি উইকডেতে কাজে শেষ করে ওভারটাইম দিয়েও তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হচ্ছে, এবং সিটিজেনশিপ বর্তমানে দেওয়া হচ্ছে। গতকালকে আমরা আমাদের ফার্ম থেকে বিনা পরীক্ষায় বিনা ফিতে সিটিজেনশিপ অ্যাপ্রুভ হিসেবে ভেরি ইজিলি তাকে অ্যাকসেপ্ট করছে, কারণ আইনগত প্রক্রিয়া কোনোটাই বাতিল হয় নাই, আগের মতোই আছে, বাট তারা স্ট্রিক্টলি ফলো করতেছে প্রসিডিওর গুলা। আগে ছিল এটা শিথিল, কারণ উপরস্থল থেকে ওয়াশিংটন থেকে যখন সুবাতাস বইতে থাকে, শিথিল বাতাস বইতে থাকে, অফিসাররা তখন শিথিল হয়ে যায়। উপর থেকে তখন টাইট দেওয়া হয়, গরম কথা বলা হয়, পলিসি মেমোরেন্ডাম ফাটানো হয়, বারবার তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়, এবং অফিসারদেরকে ফায়ার করা হয়, জাজদেরকে বদলি করা হয় যে স্ট্রিক্ট পলিসি অ্যাডপ্ট করার জন্য। সেক্ষেত্রে তখন ইমিগ্রেশন প্রক্রিয়া জটিল হয়, কঠিন হয়, এবং গণমানুষের ভোগান্তি বেড়ে যায়। ব্যাক টু ইউ রানা ভাই, এটা ছিল আমার ইন্ট্রোডাকশন। অনেক ধন্যবাদ। আমরা তো এতক্ষণ যেটা বললাম যে নাগরিকত্ব বা গ্রিন কার্ড বাতিল হওয়ার পেছনে ভুল তথ্যের কথা বলছি, বা কিছু ছোটোখাটো অপরাধের কথা হয়তো বলছি, কিন্তু আপনার কাছে একটু জানতে চাইবো যে আমি কোন ধরনের, মানে ভুল তথ্য নয়, কোন ধরনের ফৌজদারি অপরাধ বা ক্রিমিনাল কনভিকশন যেটাকে আমরা বলি, বা ইমিগ্রেশন আইন লঙ্ঘন যেটা, সেটা গ্রিন কার্ড বাতিল বা কিংবা নাগরিকত্ব বাতিলের কি কারণ হতে পারে, কোন ধরনের? প্রথমে গ্রিন কার্ডের কথা বলি। গ্রিন কার্ড বাতিল হওয়া মোটামুটি মোর ইজিয়ার দেন সিটিজেনশিপ। তো গ্রিন কার্ড বাতিলের কারণ হতে পারে যেমন ক্রাইম অফ মোরাল টার্পিকিউশন। মোরাল টার্পিকিউশন নৈতিক অপরাধ, যেমন গ্র্যান্ড লাক্সানি, প্রস্টিটিউশন, ফৌজদারি, এই তিনটি বিষয়কে গুরুত্বের সাথে দেখা হয়। যেমন ধরুন, আপনি গ্রিন কার্ডধারী আর্ম রবারি করলেন, আর্ম রবারিতে আপনার কনভিকশন হলো, কনভিকশন তো এটা সাজা ভোগ করবেনই, সাজা শেষে আপনাকে গ্রিন কার্ড বাতিল করে সদস্য ফ্রেম করা হবে। আরেকটা হলো চাইল্ড পর্নোগ্রাফি, ভেরি সিরিয়াসলি ধরা হয়। যেমন অপ্রাপ্ত বয়স্কের সাথে কোনো রকমের সেক্সুয়াল রিলেশনশিপ আছে বা ছিল, এই ধরনের সলিড প্রমাণিত হয় এবং কনভিক্টেড হয়, সেটা ডেফিনেটলি গ্রিন কার্ড রিভোকেশন হয়। আবার বড় রকমের সিভিল ক্রাইম, ফ্রড, মেডিকেড ফ্রড ধরতে পারেন, মিলিয়নস অফ ডলার গণমানুষের টাকা আপনি মেরে দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার দ্যাট কুড বি দ্য রিজন ফর গ্রিন কার্ড রিভোকেশন, অর্থাৎ গ্রিন কার্ড বাতিল। অন্যদিকে সিটিজেনশিপের জন্য রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রমে আপনি জড়িত আছেন কিনা সেটা যদি সলিড প্রমাণিত হয়, সেটা একটা রিজন। আরেকটা রিজন হবে, যখন দেখা গেল যে আপনি যে গ্রিন কার্ড পেয়েছিলেন, ওই গ্রিন কার্ড পাওয়াটাই ভুল ছিল, এবং সেই গ্রিন কার্ডের উপর ভিত্তি করে আপনি সিটিজেন পেয়েছেন, এটাকে বলা হয় ফ্রুট অফ দি পয়জনিয়াস ট্রি রুল। অর্থাৎ যে গ্রিন কার্ডের ভিত্তিতে 5 বছর গ্রিন কার্ড ভিত্তিতে সিটিজেন পেলেন, from the beginning green card itself was fraudulently obtained, therefore your naturalization also can be denaturalized, অর্থাৎ বাতিল করা হবে। তবে ডিন্যাশনালাইজেশন প্রক্রিয়াটা একটা সিভিল প্রক্রিয়া, রিগোরিয়াস প্রক্রিয়া, ফেডারেল কোর্ট এবং টাইম কনসিউমিং। সরকার অনেক ক্ষেত্রে প্রসিকিউটর যখন দেখে যে এই একটা লোক অপরাধ করছে বা সে ফ্রড করছে, বা এই ফ্রডটা এত জটিলভাবে করছে, প্রমাণ করার মতো সরকারের কাছে এনাফ এভিডেন্স নাই, সেক্ষেত্রে সরকার জানা সত্ত্বেও অনেক সময় ইগনোর করে, বিকজ দি ম্যাটার ইজ টু রিগোরিয়াস, ম্যাটার ইজ টু কমপ্লিকেটেড, ম্যাটার ইজ টু এক্সপেন্সিভ। সেজন্য সরকার অনেক সময় সেই তাদেরকে নিস্তার দিয়ে থাকে, বা সেটা নিয়ে প্রসিকিউট করে না, অর্থাৎ ডিন্যাশনালাইজেশন বা রিভোকেশন করবে না। বাট সেজন্য দেখা গেল এই বছর ডিন্যাশনালাইজেশনের জন্য 86 পিপলকে আইডেন্টিফাই করছিল, এবং নেক্সট ইয়ারের প্ল্যান হচ্ছে 250 পিপল নেশন ওয়াইড, সারা যুক্তরাষ্ট্রে 250 পিপলকে আইডেন্টিফাই করবে। সো 250 পিপল যদি 25% যদি ধরা হয়, তাহলে হয়তো 55-60 পিপল তারা হয়তো ডিন্যাশনালাইজেশন করতে সক্ষম হয়তো হবে। সুতরাং এ নিয়ে খুব বেশি লক্ষ লক্ষ মানুষ যেখানে সিটিজেন হয়েছে, গ্রিন কার্ড পেয়েছে, অত লোককে ডিন্যাশনালাইজেশন করা, এত লোককে সিটিজেনশিপ বাতিল করা, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যদি 16 বছরও ক্ষমতা থাকে, এটা অ্যাবসলিউটলি ইম্পসিবল। আর যেভাবে আমাদের ইলিগাল এলিয়েন, আনডকুমেন্টেড এলিয়েনের সংখ্যা যত বেশি, সেক্ষেত্রে জ্যাকসন হাইট একজনকে নিয়ে গেছে, দ্যাটস ভেরি মিনিমাম, হয়তো সে বাইরে হবে, উই ডোন্ট নো, উই জাস্ট নো দ্যাট তাকে মিসলিড। সুতরাং আমাদের মেসেজ হবে, যাদের
যে অবস্থায় আছেন সেই অবস্থায় ধৈর্য ধরতে হবে এবং তাদের ফাইল রিভিউ করতে হবে এবং আইনের কোনো শেষ নাই। অলওয়েজ দেয়ার ইজ এ রিমেডি বলা হয় একটা স্বস্তির স্থান কোথাও না কোথাও আছে। যেমন একজন বললো যে সে এখানে ভোটার আছে বাট সে এখানে 15 বছর আছে, তো 15 বছর থাকা ইটসেলফ এটা একটা ডিফেন্স। এটাকে বলা হয় 10-year রুল, 15-year রুল, লং টাইম এখানে যে আছে। অনেকে আজকে এটা আমি মনে করিয়ে দিতে চাই, প্রেসিডেন্ট রিগান যাওয়ার আগে উনি অ্যামনেস্টি দিয়ে গেছিল। উনি একটা নির্দিষ্ট টাইম দিয়েছিল যে এই রিওয়ার্ডের আগে যারা আসছেন যদি তারা কমেন্ট করতে পারেন তাহলে ওদের সবাইকে খেত খামারের কার্ড বা সিএসএস লুলা ক্লাস অ্যাকশনের মেম্বার হতে বলছে। সবাই ক্লাস অ্যাকশন মেম্বার হয়েছে, যারা মেম্বার সবাই কার্ড পেয়েছে। এরপর আবার 5 বছর পরে ওবামা সে এটা আরো 10 বছর পর 20 বছর পর এটা রিইনভেস্ট করতে চাইছিল, বাট অনেকে ল্যাক অফ ডকুমেন্টেশন সেটা কোয়ালিফাই করে না। তো যারা যখনই আসছেন, কিভাবে আসলেন, কেন আসলেন, বাস টিকিট যদি থাকে সেটা একটা বিগ প্রুফ যে আপনি বাসে করে এদেশে ঢুকছেন, বা কোনো রেস্টুরেন্টে খাওয়া খাইছেন একটা স্লিপ যদি থাকে সেটা একটা প্রুফ, কারো বাসায় ছিলেন সেটা একটা লিস্ট, সেটা একটা প্রুফ, কোথাও কারো দোকানে কাজ করছিলেন সেখানে ফুড সার্ভ করতেছেন, ছবি পিকচার আছে। অনেকভাবে প্রুফ করা যায় যে আপনি লং টাইম দিচ্ছিলেন, মেনি ইয়ার্স এখানে আছেন, কোনো অপরাধ করেন নাই, সোশ্যাল সার্ভিস কাজ করছেন, ভলেন্টিয়ার কাজ করছেন, গণমানুষের কল্যাণে কাজ করছেন, আপনার সোসাইটিতে অনেক কন্ট্রিবিউশন আছে। এগুলো অনেক সময় গুড ফ্যাক্টর হয়ে যায় টু ক্যান্সেল দি ডিপুটেশন। গুড মোরাল ক্যারেক্টার ফর্ম করার জন্য, লং টাইম রেসিডেন্সি ফর্ম করার জন্য যে কতগুলো আছে, এগুলো আমরা কি করি, এটা কিছুই করি না, বরং যা কাগজপত্র আছে সেগুলো ফালাই দিই যে আমি মুভ হয়ে যাচ্ছি, সেগুলো সব ক্লিন করে ফেলি, ঘর সুন্দর রাখি, দ্যাটস ফাইন, বাট একটা ট্রাঙ্ক বা বাক্স রাখতে হবে এখানে যুক্তরাষ্ট্রে প্রবেশের কারণ। রিমেম্বার, আমি থেকে রানাবাই থেকে শুরু করে প্রত্যেকটি এলিয়েনের একটা এলিয়েন রেকর্ড আছে, এটাকে বলে এলিয়েন নাম্বার। এলিয়েন নাম্বার মিনস গ্রিন কার্ড নাম্বার, গ্রিন কার্ড নাম্বার মিনস আপনার অ্যাকাউন্ট নাম্বার ফেডারেল গভর্নমেন্টের কাছে। সেখানে আপনি কখন ঢুকলেন, কিভাবে ঢুকলেন, কাকে বিয়ে করলেন, কাকে ডিভোর্স দিলেন, কোথায় ব্যাংকরাপসি ফাইল করলেন, কোথায় চুরি করলেন, কোথায় অ্যারেস্ট হইলেন, কোথায় ট্যাক্স ফাইল করে পয়সা নিলেন, ফেডারেল গভর্নমেন্টের পয়সা নিলেন বা দিলেন, এভরি রেকর্ড গভর্নমেন্টের কাছে। বর্তমানে বিগ এন্ড বিউটিফুল বিলের আওতায় এই সমস্ত বাবদ প্রচুর টাকা অ্যালোকেট করা হয়েছে এবং এআই এর মাধ্যমে দেখেন কি লট অফ ইনফরমেশন দিবেন কি কার ঘর কিভাবে সাজানো আছে বেসিক্যালি সেটা পর্যন্ত এআই এর মাধ্যমে, অর্থাৎ সব তথ্যই আমরা জানি যে আমাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে আছে। তো আপনার কাছে যেটা জানলাম যে ফৌজদারি অপরাধটা কোন কোন অপরাধের কারণে বা ক্রিমিনাল কনভিকশনের কারণে নাগরিকত্ব বা যেটা আমরা বলছি গ্রিন কার্ড বাতিল হতে পারে, এবং এটা নিয়ে খুব বেশি আশঙ্কার কিছু নেই। আপনিও সেটা বললেন যে আগামী বছরে মাত্র 250, যেখানে লক্ষ লক্ষ মানুষ ইমিগ্রেন্ট হচ্ছে, সিটিজেন হচ্ছে, গ্রিন কার্ড পাচ্ছে, সেখান থেকে 250 জন কোনো যারা ভুল তথ্য দিয়ে বা ক্রিমিনাল অপরাধ ফৌজদারি অপরাধের কারণে যদি তাদের গ্রিন কার্ড বাতিল হয় বা নাগরিকত্ব বাতিল হয়ে যায়, সেটা এক সমুদ্র জলের মধ্যে এক ফোঁটা পানির মতোই হতে পারে, এটা হতে পারে। তো আপনার কাছে যেটা যাই, একজনই ধরুন যে একজনই হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে যদি কারো, আমি ধরে নিলাম যে একজন বা ওই 250 জনের কথা যেটা বললেন, এরকম যদি কারো নাগরিকত্ব বাতিল হয়ে যায়, তাহলে তার পরিবারের যারা সদস্য ছিলেন তারা তার ওই অপরাধে অপরাধীন নয়। বিশেষ করে যদি কারো স্বামী হতে পারে বা স্ত্রী হতে পারে, তাদের সন্তানদের যে ইমিগ্রেশনের যে স্ট্যাটাসটা, তার উপর কি ধরনের প্রভাব পড়তে পারে? এটা ভেরি ইন্টেলিজেন্ট কোশ্চেন। হ্যাঁ, এটা আপনাকে বলতে হবে, আমাকে ডিন্যাশনালাইজেশন করা হলো, আমি সিটিজেনশিপ যে আমাকে দিয়েছে এটা ভুলভাবে আমি সিটিজেনশিপ নিয়েছি। এই ভুল সিটিজেনশিপ নিয়ে আমি আমার ভাইকে আনলাম, আমার বোনকে আনলাম, আরো একটা বিয়ে করে আরো একটা বউ আনলাম। সেই ক্ষেত্রে ফ্রুট অফ দি পয়জনিয়াস ট্রি, এইটাই রুল হচ্ছে যে তোমাকে যে স্পন্সর করছিল উনি তো নিজেই ভুয়া, দেয়ারফর তোমাকে গ্রিন কার্ড দেওয়াও ভুল। বাট আন্ডার দিস থিওরি গভর্নমেন্ট তাদেরকে রিকল করতে পারে, বাট অ্যাগেন তাদেরকে রিকল করে তাদের গ্রিন কার্ড বাতিল করা বা তাদের সিটিজেনশিপ বাতিল করা ইট উইল বি অলমোস্ট ইম্পসিবল, বিকজ দেয়ার ইজ এ ইনোসেন্ট ভিকটিম। তারা তো জানতো না আমি যে ভুয়া সিটিজেনশিপ নিয়েছি, আমি যে কাকে বিয়ে করছি সে তো জানতো না। হাই যখন ফিনালাইজ ওই সময় তো সরকার তখন তো ধরতে পারে না, তখন তাদের ডিফেন্স হবে, তারা আদালতে গিয়ে বলবে দেখেন জাজ সাহেব, মাই লর্ড, আমার ফিজাজে
সিটিজেনশিপ লিগালি পাই নাই, সেটা জানার কোনো আমার কারণই ছিল না। আমি তো থাকি বাংলাদেশে, আমার স্ত্রী বলবে সেম কথা, মাই লর্ড আমার তো জানার কোনো কারণে নাই উনি যে সিটিজেনশিপ ভুয়া বা গ্রিন কার্ড ভুয়া হিসেবে নিয়েছে। দেয়ারফর যদিও সরকার তাদেরকে দোষারোপ করতে চাইবে, রিকল করবে কিনা আই এম নট শিওর, বাট দে হ্যাভ এ স্ট্রং ডিফেন্স। আরেকটা রুল আছে, যেমন অনেক সময় অনেক ছোট বাচ্চারা এখানে আসে, তাকে কিন্তু সে কিন্তু আসে নাই, তাকে আনা হয়েছে। এই জন্য যে ড্রিম অ্যাক্ট বলা হয়েছে, ড্রিম অ্যাক্টটা ওই জন্য দেওয়া হয়েছিল, যারা ইনোসেন্ট চাইল্ড। তো যারা সো মাচ ল, যেটা বললাম, আকাশের যত তারা আইনের তত দ্বারা। তো কোনো কোনো আইন আপনাকে বেঁধে ধরে নিয়ে আসবে জেলখানায়, আবার আরো অনেকগুলো আইন তৈরি হয়ে আছে ওখান থেকে আপনাকে বের করা। তো এই যে সাংঘর্ষিক আইনের ভিতরে সাংঘর্ষিক ল, কনফ্লিক্ট বলে কনফ্লিক্ট অফ ল অ্যান্ড সাম কোর্ট এদিকের আইন জয়লাভ করে, আর অন্যদিকে নেগেটিভ আইন জয়লাভ করে। সেজন্য একটা শেষ কথা বলে শেষ করি আজকে। যেমন ল স্টাডি যখন আপনি করবেন, পরীক্ষা যখন আপনি দিবেন, কোনো একটা ফ্যাক্ট আপনাকে দেওয়া হবে, এই ফ্যাক্টের পক্ষে আপনি কথা বলতে পারেন, বিপক্ষে কথা বলতে পারেন, রচনা লিখতে পারেন। একটা লোক সোর, তো সোরের পক্ষে আপনাকে বলবে কথা বলার জন্য, আর সোরের বিপক্ষেও কথা বলার জন্য বলবে, বা বিপক্ষে ভালো মার্ক পাবেন। ডিফারেন্ট আপনার দেখা হবে আপনার আর্গুমেন্টটা কত ভালো, বা সেটা কি পক্ষে আর বিপক্ষে সেটা ধরা হবে না। আইনটা এরকম ভেরি কমপ্লিকেটেড ইস্যু। সো রাইট নাও আমরা বুঝতে হবে যে আপনার যে ডিন্যাশনালাইজেশন হইতে লাগবে 3 বছর, এবং আপনার খুশ্য আপনি যাদেরকে আনছেন তাদের বিরুদ্ধে যাওয়া অ্যাগেন অ্যানাদার 16-17 ইয়ার টার্ম ক্ষমতা থাকতে হবে যদি এভাবে বিচার প্রক্রিয়া চালু রাখতে হয়। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ এন মজুমদার। অনেক প্রশ্ন আসছে আমাদের, টেলিফোনেও আছে, ফেসবুকেও আছেন। উদ্দিন মোহাম্মদ তুহিন, আপনি একই প্রশ্ন কেন বারবার করছেন? এতে করে অন্য যারা প্রশ্ন করছে তারা কিন্তু বঞ্চিত হয়। আপনি যে প্রশ্নটি পাঠিয়েছেন সেটি আমরা দেখেছি, যে ভিসা পজ নিয়ে আপনি কিছু জানতে চান, সেটি যেটুকুন আমরা জানি সেটুকুন আপনিও জানেন। সুতরাং নতুন করে কিছু বলার হয়তো নেই, তারপরেও প্রশ্নটি আপনার হয়তো জবাব দেওয়ার চেষ্টা করবে আমাদের আজকের অতিথি। তার আগে একটু টেলিফোনে যেতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম জাকির হোসেন। জি, আমার নাম জাকির হোসেন। জি, আমি একটা কোয়েশ্চেন ছিল আমার। করুন। জি, আমি 1 বছর হয়েছে আমেরিকাতে আসছি, বুঝছেন? জি, তো 1 বছর হয়েছে আমি আমেরিকাতে আসছি। কিভাবে আসছেন? আমি বিয়ে করে আসছি, আমার ওয়াইফ আমাকে নিয়ে আসছে। আচ্ছা, জি জি, তো আমি গ্রিন কার্ড, আমার 10 ইয়ার্সের গ্রিন কার্ড আছে আমার। জি, তো এখন আমার ওয়াইফের সাথে আমার একটু সমস্যা হয়েছে, বুঝছেন? এই জন্য আমি সেপারেট এখন আছি, বুঝছেন? আচ্ছা, আমার একটা মামলা আছে, আমি কমপ্লেন করছি পুলিশকে। ও আমার ওয়াইফ আমাকে শারীরিক নির্যাতন করেছে, এই জন্য আমি মামলা করেছি একটা, বুঝছেন? জি। তো এখন আমি দেশে যেতে চাচ্ছিলাম, এই জন্য কি আমার কোনো প্রবলেম হবে? আমার তো 10 ইয়ার্সের গ্রিন কার্ড আছে। মানে মামলা তো আপনি করেছেন? জি। অনেক ধন্যবাদ জনাব জাকির হোসেন। মোহাম্মদ এন মজুমদার। সো থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য। আমরা দুঃখিত আপনাদের ডোমেস্টিক ভায়োলেন্স এখানে আছে, তবে এখানে আমরা আপনার রেকর্ড দেখি নাই, রানা ভাইও দেখেন নাই। মোট কথা হলো আপনি বলছিলেন আপনি নিজেই ভিকটিম। এখন এটা আপনার কথা, যদি কমপ্লেইনে এমন কিছু লেখা থাকে বা গভর্নমেন্টের খাতে লেখা থাকে না না আপনারও দোষ আছে, সেটা আমি জানি। বেস্ট অ্যাডভাইস হবে আপনি যাওয়ার আগে আপনার নিজস্ব অ্যাটর্নি আপনার বা যাকে পছন্দ করেন সেটা একটু রিভিউ করে আপনার, এটা করলে ক্রিমিনাল রাফশিট, আপনার রাফশিট দেখে যাওয়া ভালো হবে। বাট যেটা আপনি যতটুকু বলছেন এক্ষেত্রে যেহেতু আপনার 10 ইয়ার গ্রিন কার্ড, আপনি কোনো ক্রাইম করেন নাই, যদি না করে থাকেন আপনি যাওয়াটাকে আমি নিরাপদ মনে করি। বাট অ্যাগেন যাওয়ার আগে আপনি এটা প্র্যাকটিক্যালি কাউকে আপনার রাফশিট দেখাবেন, কথা বলবেন, এন্ড দেন যাওয়া ভালো হবে। ধন্যবাদ আপনার। এবং যাওয়ার সময় আপনার মামলার কাগজপত্র সাথে রাখবেন, যাতে আসার সময় কোনো সমস্যা না হয়। দুঃখিত। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ও আসসালাম। জি ভাই, আমি নাফিয়ান আহমেদ। আমার প্রশ্ন দুইটা, একটা ইমিগ্রেশন নিয়ে আর দুইটা ইমিগ্রেশন নিয়ে। জি। আমি এই বছরের এপ্রিলে ফাইনাল হিয়ারিংটা দিয়েছিলাম, আর ওরা মানে অ্যাসাইলামের জি, জজ বলছিল যে আমার একটা ডেট দিবে, ডেট দিয়ে ওই ডেটে ডিসিশন জানাবে। তো আমি কয়েকদিন পরে ওই অনলাইনে যে নাম্বার দিয়ে সার্চ করছি, তখন একটা ডেট পাইছি সেপ্টেম্বরে, এই জি, আপকামিং সেপ্টেম্বর। জি। তো এটা সেপ্টেম্বর 29 তারিখ।
তো ওইটা বলতেছে যে মাস্টার হিয়ারিং। জি। এইগুলো কি আমার একটা প্রশ্ন যে এটা মাস্টার হিয়ারিং কেন, আর আমি কি ডিসিশন পাবো? আচ্ছা। আর সেকেন্ড প্রশ্ন হইতেছে যে আমার এক বড় ভাই বলছিল যে তোমার তো অ্যাসাইলাম কেস, তাহলে তুমি ওয়ার্ক পারমিট আছে, তুমি এনআইপিডি ট্রাফিক পুলিশে ইয়ে করতে পারো, অ্যাড হইতে পারো। তো আমি পরীক্ষা দিয়ে আমি এখন একাডেমিতে আছি আর কি। জি। তো এইটা দিয়ে আমার কোনো হেল্প হবে কিনা সামনে দিয়ে, এই দুইটা প্রশ্ন। অনেক ধন্যবাদ আহমেদ আপনার প্রশ্নের জন্য। জনাব মোহাম্মদ এন মজুমদার। উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। উনি প্রথমে বলেছেন ফাইনাল হিয়ারিং হয়ে গেছে এপ্রিলে। ফাইনাল হিয়ারিং মিনস ইন্ডিভিজুয়াল হিয়ারিং, অর্থাৎ আর্গুমেন্ট হয়ে গেছে, কাগজপত্র জমা দেওয়া হয়েছে, শুধুমাত্র ডিসিশনের জন্য উনি ওয়েট করছে। আবার এখন বলতেছে কম্পিউটারে শো হইতেছে মাস্টার হিয়ারিং। এর অর্থ হলো আগের হিয়ারিংটাকে সরকার রদ করেছেন বা বাতিল করেছেন। মাস্টার হিয়ারিং মিনস এটা নতুন করে আবার আপনার ট্রায়াল শুরু হবে, এটা হলো একটা। আর সেকেন্ড আপনার কোশ্চেন হচ্ছে এনওয়াইপিডিতে আপনার ট্রেনিং একাডেমিতে আছেন, কংগ্রেচুলেশন। এটা একটু দুটো সেপারেট জিনিস। নিউ ইয়র্ক সিটির র হইতেছে যারা ওয়ার্ক পারমিট আছে সে যেভাবে ওয়ার্ক পারমিট যদি থাকে তাকে সরকারি চাকরি তাদের দিবে, স্টেটও দিবে, সিটিও দিবে, শুধুমাত্র ফেডারেল চাকরি ছাড়া। আবার যখনই আপনার ওয়ার্ক পারমিট এন্ড হয়ে যাবে তখন এনওয়াইপিডির আপনার ক্যাপ্টেন থাকেন আর প্রিসেন্টের কমান্ডার থাকেন, আপনার চাকরি থেকে তখন বহিষ্কার করা হবে। এটা হলো রুল আর কি। তো আমি আপনাদের এখন বেস্ট হবে আপনার অ্যাটর্নির সাথে যোগাযোগ করে আপনি ফাইন্ড আউট করেন নাম্বার ওয়ান আপনার ফাইনাল হিয়ারিং হয়ে গেলে এটা কেন আবার পুনরায় মাস্টার ক্যালেন্ডার আসলো। নাম্বার টু, মাস্টার হিয়ারিং ক্যালেন্ডার যদি এসে থাকে, হোয়াট ইজ দ্য কজ অফ অ্যাকশন, হোয়াট ইজ দ্য কজ, সে কজ মোতাবেক কি ডিফেন্স থাকবে, এটা বেশি গুরুত্ব দেওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ যদি আপনার পুরো সালাই চলে যায় আমার তো আর অস্তিত্ব থাকবে না। আপনি যদি ওয়ার্ক পারমিটে যদি না অ্যাসাইলাম কেসে চলে যায় সুতরাং একাডেমিতে আপনার যাওয়ার কোনো সুযোগই থাকবে না। সুতরাং পে মোর অ্যাটেনশন টু ইউর কেস, মেক শিওর আপনার কেসটা বেল থাকে, ওয়ার্ক করে আপনি পান। আপনার জন্য অনেক সমবেদনা। উইশ ইউ অল দি বেস্ট। Sorry ভাই, you have to go through this all over. Take care your case fast and take care your academy. Good luck. অনেক ধন্যবাদ জনাব আহমেদ। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। বিষয়টি কিন্তু আনইউজুয়াল, যেটুকু অনেকদিন ধরেই প্রোগ্রাম করছি, কিন্তু তারপরে আপনার বিষয়টি আজকে আমার কাছে শুনে মনে হচ্ছে একটু আনইউজুয়াল। সুতরাং বিষয়টি ভেতরে তো আমরা অনেক কিছু জানি না, শুধু আপনার প্রশ্নের উপরে হয়তো আমরা যেটুকুন বুঝতে পারি সেটুকুন আলোচনা করি বা জবাব দিই, কিন্তু প্রকৃত তথ্য বা কাগজপত্র নিয়ে আপনার যিনি অ্যাটর্নি আছেন তার সঙ্গে যোগাযোগ করুন। বিষয়টি হয়তো তিনি ভালো বলতে পারবেন বা পরামর্শ দিতে পারবেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো জি জি, আমি নাম বলবো? জি বলুন। তো আচ্ছা আচ্ছা, আমার নাম হলো সাইমন। জি। তো আমি একটু জানতে চাচ্ছিলাম, সেটা হলো যে আমি আমার আম্মার জন্য অ্যাপ্লিকেশন করছি, কিন্তু আমার আম্মা অ্যাপ্লিকেশন করার পরে ডিএসসি এসছে, পূরণ করা হয়েছে, কিন্তু এই টাকাও জমা দেওয়া হয়েছে। এখন এটা ডেট কতদিন পর্যন্ত থাকে? টাকা জমা দেওয়ার কতদিন পর্যন্ত রাখা যায় এটা? মানে টাকা জমাটা কত দিনের মধ্যে মানে দিতে হবে, এইটাই আপনার প্রশ্ন। অনেক ধন্যবাদ। আমার কোশ্চেন হলো, আমি আমার আম্মা করছিলাম, ওখান থেকে ডিএস প্রসিডিউর ফর্মটা এসছে, আসার পরে ফর্মটা পূরণ করা হয়েছে, আর ওরা যে টাকা চাইছিল এম্বাসিতে, ওই টাকাটা আমি জমা দিচ্ছি, যে 320 টাকা আর 120 টাকা না কত এরকম আসবে। জি। হ্যাঁ, এখন আমি এখন সাবমিট করি নাই, মানে টাকা জমা দিয়ে রাখছি। জি। এর ডিউরেশনটা কতদিন? আপনি একটু লাইনে থাকবেন জনাব মোহাম্মদ এন মজুমদার। প্রসিডিউর হচ্ছে যখন ইমিগ্রেশন থেকে ন্যাশনাল ভিসা সেন্টারে যায়, ন্যাশনাল ভিসা সেন্টার যখন রেডি হয় তখন তারা ঢাকা কেস নাম্বার এবং ইনভয়েস নাম্বার পাঠায়, আপনাকে বলা হয় ফি দেওয়ার জন্য। তো ফি দেওয়ার জন্য সময় থাকে 1 ইয়ার, 1 বছর। 1 বছরের মধ্যে আপনি যদি ফি দেন, এরপর ডকুমেন্ট সমস্ত আপলোড করবেন, এন্ড দেন যদি 1 বছরের ভিতরে না পারেন আপনি টাইম চাইলে আপনাকে আরো 1 বছর সময় দিয়েছিলেন। লট অফ টাইম আছে, বাট ভেরি ইম্পর্টেন্ট, যত তাড়াতাড়ি আপনি ডকুমেন্ট জমা দিবেন, পয়সা জমা দিবেন, তত তাড়াতাড়ি ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হবেন, আপনি ওয়েলকাম লেটার পাবেন এবং আপনার কেস রেডি টু
গো টু দি ঢাকা এমবেসি, এবং ঢাকা এমবেসি নিকট তারা সাইয়ে পাঠাবে যে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য। সুতরাং আপনার কোশ্চেন উত্তর হচ্ছে পে দি ফি, ডকুমেন্ট, সিভিল ডকুমেন্ট যেগুলো জমা দেন এবং ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট জমা দেন, এন্ড গেট রেডি ফর টু বি কোয়ালিফাইড ফর প্রসেসিং। সেটাই হলো উত্তর। অনেক ধন্যবাদ জনাব সাইমন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি টেক্সাস থেকে হুস্টন থেকে বলতেছি। জি জি, আমি মজুমদার স্যারের কাছে একটা প্রশ্ন ছিল করুন। যে আমি গত মাসের 27 তারিখে জি সিটিজেনশিপ পাস করেছিলাম আর কি, আমার জি। সার্টিফিকেট পেয়েছি। জি আর আমার দুইটা মেয়ে আছে আন্ডার এজ 14 and 12। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওদের জন্য আমি কিভাবে মানে পাসপোর্টের জন্য আবেদন করব, নাকি সার্টিফিকেট নিতে হবে, এই জিনিসটা জানতে চাইছিলাম আর কি। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জনাব মোহাম্মদ মজুমদার। ভেরি ভেরি গুড কোশ্চেন। এই কোশ্চেনের দ্বারা অনেক লোক উপকৃত হবে। আপনি যেহেতু সিটিজেন হয়েছেন এবং যেই তারিখে গত মাসের 27 তারিখে আপনি সিটিজেন হয়েছেন, এই ক্ষেত্রে ওই সময় আপনার বাচ্চারা যেহেতু 18 বছরের নিচে বয়স ছিল, সুতরাং দে আর কোয়ালিফাইড টু গেট এ সিটিজেনশিপ সার্টিফিকেট। বাট আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সেই অ্যাপ্লিকেশন নাম্বার হলো N600। N600 আপনাকে প্রমাণ করতে হবে যে এরা আপনার পোষ্য ছিল, আপনার ডিপেন্ডেন্ট ছিল, লিজে ওদের নাম ছিল, ওদের স্কুল রেকর্ডে আপনার নাম ছিল, ওরা জন্ম থেকে এই পর্যন্ত আপনার কেয়ার এবং কাস্টোডিতে ছিল। দোজ আর লট অফ ডকুমেন্ট লাগবে, এবং সরকারি ফি এখানে 1100 and something, আর পরবর্তীতে আরো বাড়বে, সেপ্টেম্বর 18 তারিখ থেকে আরো বাড়বে এটা। তো অ্যাজ সুন এজ পসিবল আপনি N600 ফাইল করেন এবং তাদেরকে সিটিজেনশিপ সার্টিফিকেট দিতে হবে। যদি সিটিজেনশিপ সার্টিফিকেট না থাকে, দে আর নট সিটিজেন। সো দ্যাটস গুড থিং, আপনি সিটিজেন, নাও ইউ ক্যান অ্যাপ্লাই ফর দেম N600। দুইজন যদি থাকে, প্রত্যেকটা বাচ্চার জন্য একটা একটা আলাদা অ্যাপ্লিকেশন লাগবে, 2 N600। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, অনেক দূর থেকে আপনি ফোন করেছেন, আপনাকে কংগ্রাচুলেশন যে এই ডামাডলের মধ্যেও আপনি সিটিজেন হয়ে গেছেন। মানুষ বলে যে সিটিজেন হচ্ছে না, এটা হচ্ছে না, কিন্তু দেখেন একেবারে জাজল্য প্রমাণ যে 27 তারিখে আপনি গত মাসের পেয়েছেন। তো আপনার বাচ্চারা যেহেতু আন্ডার এজ 18-র নিচে আছে, N600, N400 নয় কিন্তু N600 পুরো যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করে দিন, তা নাহলে কিন্তু চার্জটা বেড়ে যাবে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি ওই আমার মজুমদার ভাইকে একটা কোশ্চেন করার ছিল, বলবো? জি করুন করুন। জি আচ্ছা, সেটা হলো আমার নাম ফিরোজ। জি। আমি এখানে আমার ওয়াইফ আমাদের নিয়ে আসছে বিয়ে করে, কিন্তু এখন আমি বাংলাদেশের আরেকটা যদি বিয়ে করি তাহলে কি এটা কি কোনো ইফেক্ট করবে কিনা? আমি এখানকার সিটিজেন। অনেক ধন্যবাদ। এই দেশের লোক জানলো না। আপনার এই দেশে যে বউ আপনাকে নিয়ে আসলো, সেই ওয়াইফ তো এখনো বর্তমান আছে নাকি? জি জি জি। তা এখনো এখানে বর্তমান আছে, আবার বাংলাদেশে যে আরেকটা বিয়ে করতে চান, এটা করা যাবে কিনা বা কি? আনসার ইজ নো নো নো। এবং ফার্দার আপনাকে সবিনয় অনুরোধ করি, আপনি জনসমক্ষে এই ধরনের উত্থাপন করা ওইটাও আমাদের কাছে বিব্রত। কারণ ইমিগ্রেশন ফ্রড হচ্ছে এটাই, আপনি একটা বিবাহ থাকাকালীন ইউ ক্যানট হ্যাভ টু ওয়াইফ এট দি সেম টাইম। এখানকার ল, যদিও বাংলাদেশের যে শরিয়া ল একটা বউ থাকতে পারে, ইউএস কন্ডেম ইট, ইউএস ল এটা প্রহিবিট করে। ওই ব্যাপারে আমরা দুঃখিত, খুব বেশি ডিসকাশন আমি যাইতে চাই না। আমার আনসার হবে আপনি এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকুন। কারণ এটি যদি করে থাকেন, যদি আপনি যেটা বললেন, তাহলে যদি যে স্ত্রী আপনার এখানে বর্তমান, সে যদি কমপ্লেন করে, আপনার অবশ্যই সমস্যা হবে। কারণ আপনি থাকেন আমেরিকায়, আমেরিকার আইন আপনাকে মেনে চলতে হবে, বাংলাদেশের শরিয়া আইনের সঙ্গে এখানে কোনো সম্পর্ক নেই। সুতরাং বিষয়টি আপনাকে বুঝতে হবে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব ফিরোজ। তো আমরা একটু ফেসবুকে যেতে চাই। শামীম আহমেদ একটি প্রশ্ন করেছেন, ইজ AOS অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস স্টিল পসিবল ফ্রম B1, B2 to F4 immigrant visa? My sister applied for our in 2019 as F4 category in June 2009, and our PD is current. We are now in USA in visit visa. We apply for AOS. Will it be হ্যাঁ, বলছে will it be wise decision as we are now facing pause problem in consulate processing? Please accept answer. ফার্স্ট অফ অল, পজের সাথে অ্যাডজাস্টমেন্টের কোনো সম্পর্ক নাই। পজটা হলো
বাংলাদেশ থেকে কনসুলার প্রসিডিং করছে না বা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস এখানে ওপেন আছে। অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের রুল হচ্ছে যেহেতু ওনার ভাই ওনার জন্য অ্যাপ্লাই করছে, ওনার এখন প্রায়োরিটি ডেট আপ, উনি 2009 অ্যাপ্লাই করছে, এটা এখন যার জন্য করা হবে উনি যদি স্টুডেন্ট বিষয় থেকে B1 B2 বিষয় থেকে থাকে এখানে এবং এর থেকে কনভার্ট করে যদি উনি স্টুডেন্ট বিষয় থেকে থাকে, যদি 485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ওনার জন্য ফাইল করা হয়, ইমিগ্রেশন যখন ডাকবে ওই সময় বেনিফিশিয়ারি অর্থাৎ যার জন্য গ্রিন কার্ড আবেদন করা হয়েছে উনি যদি প্রমাণ করতে হবে যে উনি এখানে লিগ্যাল আছে, এখন বৈধ বিষয় আছে। যদি বৈধ বিষয় থেকে থাকে এবং প্রেফারেন্স ক্যাটাগরি আপ থাকে, ইটস ফাইন, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস পসিবল। এটা হলো জেনারেল রুল। বাট এখন বর্তমানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের হ্যাসেল হচ্ছে এটা, যেমন যিনি অ্যাপ্লাই করছেন উনি পাবলিক চার্জে ছিলেন কিনা, উনি আদারওয়াইজ কোয়ালিফাইড কিনা, যাকে দিবে উনি জনগণের বোঝা হবে কিনা, পাবলিক চার্জ রিলেটেড অনেক কোশ্চেন জিজ্ঞাসা করবে। আনসার ইজ ইয়েস, ইট ইজ পসিবল, বাট এটা আগের সাথে কিছুটা টাফ। যদি যেটা আপনি বলছেন, যদি আপনার স্ট্যাটাস ঠিক থাকে এবং যিনি অ্যাপ্লাই করছেন উনিও যদি সিরিয়াস পাবলিক চার্জ বা কোনো সিরিয়াস ইমিগ্রেশন ভায়োলেশন না করে থেকে থাকেন, তাহলে ইটস পসিবল আপনার জন্য, আপনার এই পার্সোনালি আপনার যাকে ভালো লাগে ইমিগ্রেশন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, ইমিগ্রেশন সিটিজেনশিপ লয়ের উপর যারা প্র্যাকটিস করেন সেই সমস্ত ল ফার্মের মাধ্যমে আপনি প্রসেস করেন, আপনাকে স্বাগত জানাই যুক্তরাষ্ট্রে। আনসার ইজ ইয়েস, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস স্টিল পসিবল and still, but it is little bit tougher than before. আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ শামীম আহমেদ, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। উদ্দিন মোহাম্মদ তুহিন, অনেকবার আপনি একই বিষয়টা জানার জন্য আপনি টেক্সট করেছেন। উনি জানতে চাচ্ছেন যে ভিসা পজ সম্পর্কে, তো এই সম্পর্কে আপনার সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে? তারা, আমি বলবো রিপাবলিকান গভর্নমেন্ট, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এখনো শিথিল হয় নাই। যেটা রানাবাইয়ের ওভারভিউতে বিগিনিং এ দেখছেন, তারা লোকদেরকে বহিষ্কার করতেছে, অ্যারেস্ট করতেছে, সিটিজেনশিপ বাতিল করতেছে, গ্রিন কার্ড বাতিল করতেছে। হ্যাঁ, সেটা এক পর্যায়ে তারা থেমে যাবে। যত বৃষ্টি, যত প্রচন্ড বাতাস আসুক না কেন, সেই বাতাস এক সময় শিথিল হয়ে যায়। কবে হবে ওরা নো, কেউ কেউ বলতেছে মিড টার্ম ইলেকশনের পরে, আবার অনেকের মতো মিড টার্ম ইলেকশনে তারা যদি ভালো করে, ইউ নেভার নো। কারণ বেশিরভাগ আমেরিকান ট্রাম্পকে ভোট দিয়েছে, ট্রাম্প যে সমস্ত কথা এখন বলছে যে সে ইমিগ্রেন্ট বিরোধী কর্মতৎপরতা করবে, মেডিকেল ক্র্যাকডাউন করবে, টিপিএস বাতিল করবে, এই সমস্ত কথা তার এজেন্ডাই ছিল। সেই এজেন্ডা নিউ ইয়র্ক বা কয়েকটা প্রগ্রেসিভ স্টেটে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রশাসন না, ডিপ স্টেট সমূহ, রিপাবলিকান স্টেট সমূহ ট্রাম্পকে যদি ব্যাক আপ করে, যদি তারা ভালো করে, maybe pause will continue as long as Trump is around. হয়তো ট্রাম্প যতদিন ক্ষমতা আছে ততদিনও ফস থাকতে পারে। অথবা এটা কালকেও শিখে, অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে এটা সম্পর্কে আমাদের এখন কোনো রকম তথ্য নেই। এটা এই পর্যায়ে মামলা হয়ে আছে, কবে শুনানি হবে, কিভাবে হবে, এটা কেউই এখন বলতে পারে না। আপনি যেরকম অপেক্ষা, পলিটিক্যাল সিচুয়েশন অলসো, কারণ ইমিগ্রেশন ইজ দ্য ডিপার্টমেন্ট অফ স্টেটের পররাষ্ট্র বিষয়ক ওয়ার্ক। প্রেসিডেন্ট যখনই চেঞ্জ হয় বা রাষ্ট্রীয় ক্ষমতা যখন যেদিকে বাতাস যেদিকে প্রবাহিত হয় ওই দিকের উপর নির্ভর করে ফজ বলেন, ইমিগ্রেশন শিথিল বলেন, সেখানে ডিপেন্ড করবে। সুতরাং এটা কালকে হইতে পারে, সময় পরে হইতে পারে, নেভার হ্যাপেন অলসো, কেউ এটা বলতে পারে না। সুতরাং অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো কিছু করার নেই। উদ্দিন মোহাম্মদ তুহিন, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আমরা একটু প্রশ্ন জানতে, গোলাম কিবরিয়া তিনি একটি প্রশ্ন করেছেন যে কেউ যদি ভিজিট ভিসায় আমেরিকায় আসে এবং আমেরিকা আসার পরে একজন আমেরিকান সিটিজেনকে বিয়ে করে, তাহলে কি তার গ্রিন কার্ডের জন্য আবেদন করতে হবে কি আমেরিকা থেকে, নাকি বাংলাদেশে ফেরত যেতে হবে তাকে? অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস अगेन সেম কথা, যদি অল ক্রাইটেরিয়া মিট করে, যেমন একজন ভিজিট আসলো, আসার পরে সে 2-3 মাস থাকলো, থাকার পরে কারোর সাথে সে ফ্যামিলি পড়লো বা পারিবারিক অ্যারেঞ্জমেন্ট বিয়ে করলো, এটা ন্যাচারাল কল। এই কলের কারণে যদি সে বিয়ে করে, যদি প্রমাণ করতে পারে যে তার রিয়েল বিয়ে, রিয়েল ভালোবাসা, রিয়েলি একসাথে থাকে, রিয়েলি একসাথে লিজ আছে, রিয়েলি একসাথে ব্যাংক অ্যাকাউন্ট আছে, রিয়েলি একসাথে ইউটিলিটি বিল আছে, রিয়েলি একসাথে ফাইন্যান্সিয়াল শেয়ার করতেছেন, তো এই কিছু যদি কমনলি প্রুভ করতে পারে, ইট ইজ পসিবল। এখানে এখন একটু আগে যেটা আমি সেম অ্যানালাইসিস, যদি সেখানে কোনো প্রকার তথ্যের গরমিল থাকে, সরকার যদি
মনে করে যে আপনি বিয়ে করছেন শুধুমাত্র গ্রিন কার্ডের জন্য, আসলে ওর সাথে একসাথে থাকার বা জীবিকা নির্বাহ করার জন্য, একসাথে থাকার জন্য বিয়ে করেন নাই, গ্রিন কার্ডের জন্য বিয়ে করছেন, এই ধরনের কোনো প্রকার যদি কিছু থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে গ্রিন কার্ড দিবে না। এট দি সেম টাইম সরকার আরো বিবেচনা আনছেন এখন যে আপনি যে গ্রিন কার্ড পাবেন, গ্রিন কার্ড পেয়ে সরকারের কি লাভ হবে সেটা দেখবে। কিভাবে তারা প্রমাণ করবে সেটা দেখা গেল আপনি শিক্ষিত, কর্মঠ, লাইসেন্স আছে, কাজকর্ম করার মতো ক্ষমতা আছে, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ভালো একজন শিক্ষিত ভালো মানুষ, স্ট্রং মানুষ, সবল মানুষ, ইজ গুড পসিবিলিটি। এট দি সেম টাইম দেখা গেল আপনি দুরারোগ্য রোগে ভুগছেন, আজীবন জনগণের বোঝা হয়ে থাকার সম্ভাবনা আছে। এই ক্ষেত্রে ট্রাম অ্যাডমিনিস্ট্রেশনের কথা হচ্ছে we are not going to take the responsibility of the people who are diabetic, overweight and will become a public liability. This is their agenda. যদি এটা humanitarian না inhuman, but this is what it is right now. অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। আমাদের হাতে সময় নেই, আরেকটি প্রশ্ন নেব, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। শেখ রিয়াজউদ্দিন তিনি বলছেন যে আমি অ্যাসাইলাম উইন করার পরে আমার ফ্যামিলি এই দেশে আসে, তাদের জন্য গ্রিন কার্ডের অ্যাপ্লাই করি, সেটা 2 বছর হয়ে গেছে, এখনও আসে নাই, আমার করণীয় কি? আমি 1.5 বছর আগে গ্রিন কার্ড পেয়েছি, এর কি উত্তর দেবেন? 2 বছর হয়ে গেছে তার ফ্যামিলির এসছে কিন্তু গ্রিন কার্ড পায়নি। না, এরকম ঘটনা অনেক সময় আমরা শুনি, এটা দুইটা কারণে হয়। অনেক সময় দেখা যায় আপনাকে গ্রিন কার্ড পাঠানো হয়েছে, কিন্তু মেলম্যান আপনার গ্রিন কার্ডটা আপনার মেল বক্সে না দিয়ে অন্য কোথাও দিছে, অন্য কোথাও যারা হয়তো মেল খোলেও নাই, ফালাই দিছে, গ্রিন কার্ড ডেস্ট্রয়। ওকে, অ্যানাদার সিচুয়েশন হতে পারে গ্রিন কার্ড ওয়াজ মেল ইন দ্য রং অ্যাড্রেস, কারণ ইমিগ্রেশন ফাইলে যখন I-130 ফাইল করছেন সেখানে একটা অ্যাড্রেস থাকে, DS-260 ফাইল করছেন সেখানে অ্যাড্রেস আরেকটা থাকে, আগের অ্যাড্রেস পরের অ্যাড্রেস, আগে যখন পেপার ওয়ার্ক প্রসেসিং করার সময় হয়তো যেমন 5 জন আপনারা আসছেন, কিন্তু 5 জনের 5টা অ্যাপ্লিকেশন আছে, দেখা গেল অনেক সময় দেখা যায় একজনের অ্যাপ্লিকেশনে যে তথ্য দিচ্ছেন আরেকজনের অ্যাপ্লিকেশনে সেই তথ্য না। কারণ আজকে একজন অ্যাপ্লিকেশন ফিল আপ করছে, একজন কেস ওয়ার্কার, সে গতকাল আরেকজনে আসি আরেকটা ফিল আপ করতে গিয়ে আরেকজন তথ্য দিয়েছে, তথ্যগত ভুলের কারণে রং জায়গায় গিয়ে থাকে। আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি আপনি না পেয়ে থাকেন এখনো যে অ্যাপ্লিকেশন করছেন, রিসিপ্ট যদি আপনার ইনকোয়ারি ফাইল করেন, হইয়া ফাইল করেন, অথবা আক্স ইমিগ্রেশনকে আক্স করেন কল দিয়া, যদি কোনো কিছু না পান, বেস্ট হবে আপনাকে গ্রিন কার্ড লস হিসেবে পুনরায় আবার I-90 ফাইল করা, আবারও গ্রিন কার্ড পাবেন। বেস্ট ওয়ে হলো আবার অ্যাপ্লাই করা, যেহেতু 2 বছর পান নাই, সামহাউ দি গ্রিন কার্ড গেট লস। অ্যাপ্লাই করা সেটা তো আবার সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যে সেটি করবে, নাকি আপনি ধরে নেন যে কোনো ঠিকানা ভুল হয়নি বা কোনো তথ্য ভুল নেই, কিন্তু তারপরও 2 বছর হয়ে গেছে, এটা আনইউজুয়াল হতে পারে, যে অফিসারের কাছে ছিল ফাইলটা হয়তো তিনি খেয়াল করেননি বা পড়ে আছে, সেক্ষেত্রে কি ম্যান্ডামাসটাকে উত্তম পন্থা হয়? I know about mandamus যাইতে হবে, mandamus is a lot of money, বাট এখানে আমরা $1,000 দেন I-90 ফাইল করে আপনাকে 8টা দিয়ে দিন, শুধু বলতে হবে আমি ফাইল নেই, এটা লস ফাইল আসলে 8টা দিয়ে দিবে, এই ক্ষেত্রে ম্যান্ডামাস পর্যন্ত যাইতে হবে না। সেটাই আমার মনে হয়, সেটা করাটাই উত্তম। এবং এক্ষেত্রে ম্যান্ডামাসের যতদূর আমরা জানি যে এটার কিন্তু সাকসেস রেট প্রায় 100-এ 100, সুতরাং এটি আপনি টাইম কনজিউমিং হিয়ার ফাইল করে কেমনে পাবে। তো সেক্ষেত্রে ওইটাই বোধহয় আপনার জন্য খুব ভালো একটি বিষয় হবে। শেখ রিয়াজউদ্দিন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের হাতে সময় নেই, সময়ের দৈর্ঘ্যে বাধা, সময় সীমানা টপকানো কঠিনতে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আরও অনেক টেলিফোন আমি দেখছি লাইনে আছেন, কিন্তু দুঃখিত সময়ের অভাবে আপনাদের ফোন নিতে পারছি না, এবং যারা ফেসবুকেও প্রশ্ন করেছেন তাদের প্রশ্ন নিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। তবে আপনাদেরকে আশ্বস্ত করছি আগামীকালকের এই অনুষ্ঠানে আরেকজন অ্যাটর্নি থাকবেন, আপনাদের প্রশ্নগুলো যদি আগামীকাল একটু আগে করেন তাহলে হয়তো উত্তর দেওয়াটা সহজ হয়ে যায়, হাতে তখন সময় থাকে। আপনাদের এই আগ্রহের জন্য অনেক ধন্যবাদ। জনাব এন মজুমদার, আপনিও অনেক ব্যস্ত মানুষ, সব রকম ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছেন, অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে আমরা ঋদ্ধ এবং প্রাণিত। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার উপস্থাপনা, আমাদের টিভিএন এর সকল শ্রোতাকে অনেক ধন্যবাদ আমাদের কথা শোনার জন্য। আমাদের এই প্রেজেন্টেশনটা আপনারা শেয়ার করবেন, শেয়ারের মাধ্যমে অন্যরাও হয়তো উপকৃত হবে, সেই প্রত্যাশায় মোহাম্মদ এন মজুমদার, শুভরাত্রি সবাইকে। আপনাকে আবারও ধন্যবাদ জানাব মোহাম্মদ এন মজুমদার। সুপ্রিয় দর্শক, আমরা গ্রিন কার্ড থেকে নাগরিকত্ব কোন ভুলের কারণে আমরা সব কিছু হারাতে পারি, এটি খুব একটা কিন্তু ভয়ের কোনো কারণ নেই, কারণ এটি সবার ক্ষেত্রে নেয়। এই দেশে লক্ষ লক্ষ মানুষ ইমিগ্রেন্ট হয়ে আসছেন, গ্রিন কার্ড পাচ্ছেন, নাগরিকত্ব পাচ্ছেন, কিন্তু
ডিপোর্টেশন বা নাগরিকত্ব বাতিল এগুলো কিন্তু খুব বেশি লোকের হচ্ছে না, খুব কম সংখ্যক। একেবারে সমুদ্রের পানির মধ্যে এক ফোঁটা পানি দিলে যেমন কোনো অসুবিধা হয় না, ঠিক তেমনই একটি বিষয়। তারপরেও আমাদেরকে সচেতন থাকতে হবে যাতে আমরা কোনো রকম ভুল তথ্য বা কোনো অপরাধ না করে থাকি। সে কারণেই বিষয়টি নিয়ে আমরা আলোচনার অবতারণা করি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।